হোস্টদের সবসময় কম কথা বলতে হয়। প্রশ্নকারী বলে দিচ্ছে যে আপনি তো অনেক ব্যস্ত, আপনি কেন এতদিন অভিনয় করেন নাই? তো আপনি তো বলে দিলেন ভাই যে আমি ব্যস্ত। কিন্তু আসলে রেগুলার কাজ করি না, এটা সত্যি কথা বলতে। যেমন এখনকার জেনারেশন আসলে আমাকে চেনার কথা না। ও আসলে আমাকে না বড় পর্দায় দেখেছে, হ্যাঁ, ছোট ওরকম টেলিভিশনে দেখেনি, এবং আমাকে মঞ্চে দেখেছেন। যে আমাদের হল সংখ্যা যদি আর একটু বাড়ানো যেত। ওইভাবে আসলে কখনো মানে আমি হোস্ট বা উপস্থাপিকা সেভাবে তো কখনো চিন্তা করিনি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক দর্শক, সবাইকে কালের কণ্ঠের বিশেষ আয়োজন তারার ঈদে স্বাগত জানাচ্ছি আমি সাজিয়া। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বড় চমক দেখিয়েছে পারিবারিক সাদাসিধে গল্পে নির্মিত সিনেমা উৎসব। শুধু চমক নয়, এই সিনেমাটি হয়ে উঠেছে দর্শকের ভালো লাগার এক নতুন অভিজ্ঞতা। হল ভর্তি দর্শক, চোখে জল, মুখে হাসি, এটিই হয়ে উঠেছে উৎসব সিনেমার মেইন পোস্টার। আজ কালের কণ্ঠের স্টুডিওতে উপস্থিত আছেন সিনেমাটির নির্মাতা তানিম নূর এবং আমাদের সবার ভীষণ প্রিয় নন্দিতা অভিনেত্রী অপি করিম। কথা বলবো তাদের সঙ্গে। ঈদ মোবারক। শুরুতেই জানতে চাচ্ছি ঈদটা কেমন কাটলো, প্রথমে অপি আপা। যেভাবে ইন্ট্রোডাকশন দেয়া হলো তাতে আসলে উত্তরটা পেয়ে যাওয়ার কথা। কারণ এত আমাদের যেটা হয় যে দর্শকের হাসি, দর্শকের আনন্দ, দর্শকের এই যে পজিটিভ ফিডব্যাক, হ্যাঁ, সেটা আসলে সত্যিকার অর্থে ঈদের আনন্দের সাথেই কিন্তু পরিপূরক। তো সেইভাবে যদি এক কথায় এখন উত্তর দিতে হয় তাহলে বলবো হচ্ছে দর্শক যেরকম আনন্দ পাচ্ছে ঠিক তেমনি এবারের ঈদ আমার জন্য অনেক 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 আনন্দের। ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে এরকম রেসপন্স পাবো সে তো আশা করিনি। আমিও খুবই আনন্দিত, ভীষণ আনন্দিত, এটাই বলবো। আর ঈদ তো ভালো যাচ্ছে স্বাভাবিকভাবেই। আমার কথা তো অপি আপাই বলে দিলেন, একদমই একই রকম। আচ্ছা, শুরুতেই যেটা বলছিলাম যে দর্শকের হৃদয়ে ছুঁয়ে গেছে উৎসব। হলে হলে যে যাওয়া হচ্ছে, পুরো টিম নিয়ে এই সিনেমাটা দেখা হচ্ছে, অনুভূতিটা কেমন? অনুভূতি আমি বলি না? জি আপু, আপনি বলুন প্লিজ। অনুভূতি আসলে কি, আমরা প্রথম দিন যখন দেখতে গেলাম টিকিট পাচ্ছিলাম না কোনো রকমে। একটা মনে হয় ভাগ্য ভালো ছিল, আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড, আমরা একটা একদম কোনায় প্রথম দিকে 3টা টিকিট পেয়েছি। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমি এটা সবসময় বলি যে তানিম যখন আমাকে গল্পটা শোনাতে এসেছিল, যেই পয়েন্টগুলোতে আমি ভাবছিলাম যে এইভাবে দর্শক হয়তো কানেক্ট করবে, ঠিক সেই জায়গাগুলোতে দর্শক কানেক্ট করছিল, হাসছিল। পাশে দেখলাম হচ্ছে একজন টিস্যু দিয়ে মুছছে, কেউ দেখলাম হচ্ছে গলা ছেড়ে গান গাইছে। তো এগুলাই তো আসলে আমাদের কাছে মনে হয় যে শিল্পী না, আমি আসলে বলবো যে গোটা উৎসবের টিমের পক্ষ থেকে এটাই আমাদের আসলে এটাই প্রত্যাশা ছিল এবং এটাই আমাদের প্রাপ্তি। ভাইয়া নির্মাতা হিসেবে আপনার কাছে এটা তো অসাধারণ। কারণ যখন আমরা যাচ্ছি বিভিন্ন হলে এবং শো শেষ হওয়ার পর মানুষ যেভাবে, বা আমরা তো একটু আগে গিয়ে বসে থাকি, লুকিয়ে থাকি আর কি, 15-20 মিনিট আগে আর কি, যে কখন শেষ হবে তখন যাবো আর কি। তো তখনই ওই শেষের দিকে এসেই যখন মানুষকে দেখি তারা রেসপন্স করছে যেভাবে আর কি, সেটা তো আসলে যে কোনো নির্মাতার জন্যই আসলে বিরাট আনন্দের ব্যাপার। আমিও তার ব্যতিক্রম না। সো আমিও খুবই এক্সাইটেড, খুবই ভালো লেগেছে। খুবই অনেক মানুষ বেরোয় এসে বা নেমে এসে কেঁদে ফেলছে বা খুবই ইমোশনাল হয়ে যাচ্ছে। তো এটা আসলে মানে যখন দেখি যে পুরো এতগুলো দর্শক দেখছে আর কি, এটা আসলে এই অনুভূতি প্রকাশ করা যাবে না আর কি। কারণ আমার কাছে মনে হয় যে সিনেমা হলে একটা মানুষকে নিয়ে আসা কিন্তু খুব কঠিন ব্যাপার এই সময়ে। কারণ একটা সিনেমা দেখতে গেলে শুধু টাকা না আর কি, আপনার সময়ও দিতে হবে। আবার ঢাকার যেই রাস্তাঘাটের যে অবস্থা আর কি, সবকিছু মিলিয়ে একটা সিনেমা দেখতে যে মানুষ আসছে, যদিও ঈদের ছুটিতে আমাদের এবার একটু ভালো হয়েছে যে যানজটটা নাই, কিন্তু তারপরেও আমাদের মানুষ এই যে ছবি দেখতে আসছে যে এবং উপভোগ করছে, এবং আমরা যেরকম চেয়েছিলাম যে পরিবার নিয়ে সবাই দেখতে আসবে তাই হয়েছে, কিন্তু সবাই পরিবার নিয়েই দেখতে আসছে। এটা দেখতে আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। জি অপি আপু, আপনার কাছে একটু জানতে চাই যে হল ভিজিটে যাচ্ছেন, সেখানে দর্শকের সাথে কি কোনো মজার কোনো ঘটনা কি ঘটেছে বা কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা আমাদের সাথে শেয়ার করার মতো?
আসলে হয় কি, প্রত্যেকটা হলে যখন যাই আমরা নতুন নতুন আসলে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই। হ্যাঁ, কোথাও হয়তো দেখলাম যে এমন একজন এসছেন যাকে আসলে আমরা কখনো চিন্তাও করতে পারি না। সে আমার একটা ফ্রেন্ডের তার ছেলে গেছে, ও অলমোস্ট বাংলা কথা বলতেই পারে না। হ্যাঁ, তো সেইখানে সে যখন গিয়ে মাকে বলছে যে মা আমি থ্যাংক ইউ, হ্যাঁ এটা ঈদের গিফট ছিল, হ্যাঁ বিকজ ও আমাকে খুবই ভালোবাসে, ঠিক আছে বুঝলাম আমি না হয় আমার জন্য বায়াসড, হ্যাঁ কিন্তু ও যখন এটা বলেছে যে মা আমি বুঝতে পারলাম যে তোমাদের শৈশব বা তোমাদের কৈশোরকাল বা মানে তরুণ বেলা কিভাবে কেটেছে, তো এইটা যখন ওর কাছ থেকে শুনি বা ওর মা যখন বলে বা যখন কোথাও দেখি গিয়ে যে একজন ৮০ বা এরকম বয়োজ্যেষ্ঠ কেউ একজন এসে ছবিটা দেখছেন, হ্যাঁ তো এগুলো দেখতে পাওয়া, এগুলো এক্সপেরিয়েন্স করাই কিন্তু আসলে অন্যরকম একটা বিষয়। কারণ আপনাকে ভালো লাগছে, আপনাকে সুন্দর লাগছে, আপনার অভিনয় ভালো, এগুলো আমরা শুনে থাকি, হ্যাঁ কিন্তু এই যে এই নতুন নতুন দর্শকদেরকে আমরা যে পাই, হ্যাঁ একদম বিভিন্ন রেঞ্জের, তো তাদের উপস্থিতিটা, তাদের কথা, তাদের এই যে ভালোবেসে আমাদের জন্য যে আশা, হ্যাঁ এটার থেকে বড় এক্সপেরিয়েন্স আসলে বড় কিছু পাওয়া আর কি হতে পারে, নেই। আসলে তাই আসলে। তানিম ভাই, আপনার প্রত্যেকটা কাজ এত চমৎকার যে আমরা অভিভূত হয়ে দেখি, কিন্তু আপনি সবসময় একটু অন্তরালেই কেন থাকেন? আপনাকে আমরা পাই না কেন? এটা আসলে আমি আমার আসলে ক্যামেরা শাই কিছুটা, আর আমার অন্তরালেই ভালো লাগে আসলে, সবাই তো একরকম না, তো এই আর কি। অনেক আরামে আছো ভাই। আর আমি ডিরেক্টর, আমি তো পেছনেই থাকবো, আমার সামনে আমার যা বলার আছে সেটা কিন্তু আমি আমার কাজের মাধ্যমে বলছি। যেমন আমার ছবি আছে, তো সেটা দিয়েই তো আসলে আমার মনে হয় যে আমি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি, আমি কি বলতে চাচ্ছি সেটা বলতে পারছি। তো ঠিক ক্যামেরার সামনে এসে তো আসলে বলার দরকার নাই বা কাজেই আসলে। জি, আপনি যখন একজন লেখক, তো আপনি তো আপনার লিখে দিয়েই তো আসলে আপনি কি রকম ভাবছেন আপনি আপনার পাঠকের সাথে, এক্স্যাক্টলি সেটাই তো। আমাদের দুটো প্রজন্মই, আমার প্রজন্ম এবং আমার বাবা মার প্রজন্ম, দুটো প্রজন্মই যে নস্টালজিক হয়ে যাচ্ছে, তো নির্মাতা হিসেবে দুটো প্রজন্মকে এক সুতায় কিভাবে বাঁধলেন এই সিনেমায়, একটু শুনতে চাই সেই গল্পটা। এটা আসলে মানে এটা খুবই মানে আমরা চেয়েছি আমি এরকম যে এরকম কিছু করতে যেটা আসলে 9 থেকে 90 বছর বয়সী যে কেউ দেখতে পারে আর কি, বা সেটা মাথায় রেখে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি আমার পরিবারের সাথে সিনেমা দেখতে যেতাম। পরবর্তীতে তো আসলে সালমান শাহ যখন ছিল তখন আমার মনে আছে আমি স্কুলে পড়তাম, আমরা অনেক ছবি দেখছি বা ফ্যামিলি। ইভেন আমার প্রথম ছবি আমার মনে আছে যে শাবানার বোধহয় একটা ছিল, উনি পুলিশ অফিসার ছিলেন, হ্যাঁ বেশ অ্যাকশনও ছিল। তো কিন্তু এর পরবর্তীতে যেটা হয় আর কি, যে সালমান শাহ মারা গেলেন, এরপর সিনেমাতে মানে ওই ফ্যামিলি বা ভাই বোন বা আমার সাথে যে ছবি দেখার যে সেটা তো আসলে বন্ধ হয়ে গেল আর কি। তো সেটাও একটা জিনিস কাজ করেছে যে আমি চাচ্ছিলাম যে আবার যদি এরকম ওই মানে আমি যেভাবে দেখতাম এটা এই পারিবারিক, এখন তো সব মোবাইলেই দেখে ফেলছে বা ল্যাপটপে, বা ইন্ডিভিজুয়াল ভিউইংটা আসলে বেশি। তো ওই জায়গা থেকে আসলে চিন্তা করা যে সবাই আবার ওরকম পরিবার নিয়ে দেখুক আর কি, এরকম কিছু আর কি। কিন্তু আমরা যেমন কাইজারে দেখেছি একটা সাসপেন্স অ্যাকশন থ্রিলার, তো এরপরেই পারিবারিক, এটা কি মানে খুব ইচ্ছে ছিল এরকমই একটা কিছু করে দেখাবেন এরপরেই, নাকি হুট করে প্ল্যান হয়ে গেছে? এটা সেটা না, ইচ্ছে ছিল ডেফিনেটলি। কারণ যখন আমি চার্লস ডিকেন্সের ক্রিসমাস ক্যারল ছোটবেলায় সেবা প্রকাশনের ইয়েতে পড়ছিলাম আর কি, ওই যে অনুবাদে, তো সেবার অনুবাদ পড়ার পর থেকে তখনই আমি ওটা মানে 2-3 বার ওটা পড়ছি এবং এটা কিন্তু মাথায় গেঁথে ছিল। তো এরপর আসলে আমার এটা 2024-এর রোজার ঈদের 2-3 মাস আগে আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা এটা তো আমি একবার ভাবছিলাম যে এটা বাংলায় আমাদের দেশের কনটেক্সটে অ্যাডাপ্ট করা যায় আর কি। তো তখন আসলে এটা প্রথম এটা স্টার্ট করি অ্যান্ড লেখা শুরু করি। গল্পটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে আমার যারা রাইটার এখানে আছেন, আয়মান আসিফ স্বাধীন এবং সামিউল ভুইয়া, ওদের সাথে শেয়ার করি এবং ওরা দুইজন তো লেখা শুরু করে দেয়। আমার সাথে আরেকজন ছিলেন সুষমা সরকার, যে স্টোরি কাহিনীকার ছিলেন। তো যাই হোক, এভাবেই আসলে এটার শুরুটা হয়েছিল। আচ্ছা অপি আপু, আমরা সব সময় দেখেছি আপনি খুব বেছে বেছে কাজ করেন, সেই জায়গা থেকে উৎসবের সঙ্গে যুক্ত হলেন কিভাবে এবং রাজি হলেন কেন কাজটা করার জন্য? আসলে এমনিতেই তো ধরে না, ছবিতে কাজ করার তো একটা আগ্রহ সবসময় থেকে থাকে।
হ্যাঁ, বড় পর্দায় নিজেকে দেখার একটা তো শখ সবারই থাকে। তো সেই হিসেবে হচ্ছে যে বড় পর্দার প্রতি একটা তো আচ্ছা কাজ করতে চাই। তো তানিম যখন গল্পটা আমার কাছে আমার মনে আছে আমার অফিসে হ্যাঁ এসেছিলেন, তারপরে গল্পটা যখন বললেন ছোট করে, তো আমার কাছে মনে হলো যে আমি আসলে এখানে থাকতে চাই। হ্যাঁ, এবং আমার মাঝে মাঝে মনে হতো যখন আমি রাজি হয়ে গেলাম, আচ্ছা আমাকে কেন নিল, আমি তো আসলে অনেকদিন কাজ করি না সেখানে। চঞ্চল ভাই একটা ভূত, জয়া আপা একটা ভূত, যারা রেগুলার কাজ করছে এবং এত জনপ্রিয়, সেখানে মানুষ আসলে আমাকে একটা হিসেবে কিভাবে, এরকম একটা ক্যারেক্টার হিসেবে কিভাবে নেবেন। তো থ্যাংক ইউ তানিম যে আপনিও জনপ্রিয়, আপনি যেভাবে বললেন যেন আপনি না আমি বলছি কারণ হচ্ছে কি আমি তো আসলে রেগুলার কাজ করি না, এটা সত্যি কথা বলতে। যেমন এখনকার জেনারেশন আসলে আমাকে চেনার কথা না খুব স্বাভাবিকভাবে, মানে আচ্ছা ঠিক আছে তো ওইটাই আর কি। তো থ্যাংক ইউ তানিম আমাকে। আমি আসলে খুবই কৃতজ্ঞ যে অপি আপু বলি বা জয়া আপা, চঞ্চল ভাই, ওনারা আসলে গল্প বলার পর সাথে সাথেই রাজি হয়ে যান এবং মানে আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না আমি কিরকম কৃতজ্ঞ। এবং এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকেই আসলে, আর ওই আগেই বলছি ফিল্ম মেকিং অলওয়েজ হচ্ছে যে সবাই মিলে করতে হয়। সো আমরা সবাই একসাথে মিলে করেছি, সো এটা এফোর্টলেসলি আসলে এটা কিন্তু হয়েছে আর কি। সো আর আরেকটা মাঝখানে একটু প্রশ্ন করার আগে বলি, সেটা হচ্ছে যে আরেকটা প্রধান কারণ কি, হ্যাঁ বিভিন্ন জনরার ছবি হবে বিভিন্ন দর্শকের জন্য। তো এখন ওটিটি বলি বা হচ্ছে বড় পর্দায় বলি, যে ধরনের কাজ হচ্ছে, তো সেইখানে আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা অন্য রকমের একটা ছবি হবে, হ্যাঁ, এবং অন্য টেস্টের একটা ছবি হতে যাচ্ছে, যেখানে আসলে আমি কোনো নির্দিষ্ট দর্শককে আসলে টার্গেট করব না। সেখানে যে উনি বললেন না 9 থেকে 90, তো তখন মনে হচ্ছিল যে আমার তো অডিয়েন্সের আপার লিমিট আর লোয়ার লিমিট তো অনেক বেশি। তো ওইটাও একটা কারণ ছিল যে এত সবাই মিলে। সবচেয়ে বড় কথা, জাহিদ ভাইয়ের সাথে অনেক কাজ করেছি একটা সময়, জয়া আপার সাথে কাজ করা হয়েছে, মানে একসাথে সবাই আবার একটা প্রজেক্টে, এটা আবার আগামী 10 বছরে কবে হবে তো জানি না, বা আদৌ আমাকে কেউ কখনো প্রপোজালটা দিবে কিনা, তো সেই লোভটা তো আর সামলানো যায় না। আচ্ছা ভাইয়া, আপনার কাছে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করছি যে এত বড় একটা তারকাবহুল সিনেমা খুব সচরাচর দেখা যায় না, সেই জায়গা থেকে এত বড় বড় তারকাদের নিয়ে কাজ করাটা কোনো চাপ অনুভব করেছেন কিনা, বা কাজ করতে যে কোনো বেগ পেতে হয়েছে কিনা? না কোনো মানে কখনোই না আসলে, এটা এইভাবে ভাবেই নেই আর কি। যে আরেকটা কি, যে যখন মানে মানে এইগুলো মাথাতে আসে নেই আসলে, মানে আর আমরা যখন করি তখন আসলে কে তারকা, বড় না ছোট কি, এগুলো আসলে আমার মনে হয় না আমাদের কারোর মধ্যেই কাজ করে আর কি। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা কাজে যুক্ত হয়ে যাই না, তখন আসলে ওইটা আমরা আসলে আমাদের কাজই মনে হয়। হ্যাঁ, যেমন আমার শুটিং এর সময় কিন্তু শুটিং ডেট খুব কম ছিল, কিন্তু এটা আজকে না কালকে, কালকে না আজকে, এখন দুপুরবেলা, এখন রাতের বেলা। হ্যাঁ, তো আমার তো ছোট পিচ্চি আছে, তো ওর বাবার কাছে হচ্ছে যে দিয়ে তারপর এখন রাত হবে না দিন হবে, এটা হবে। তো ওইটাই আর কি, যে আমরা আসলে ওই পুরাটাকে নিজেদেরই মনে করেছি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ওই সাপোর্টটা আসলে পেয়েছি। আমার শুটিং এর তো কোনো একদম দিনক্ষণ কিছু এরকম ছিল না আসলে। আমরা খুবই অল্প সময়ের মধ্যেও শুট করেছি, যার ফলে মানে আমাদের এই ঈদে রিলিজ দিতে হবে, সো একটা রাশ ছিল সব মিলিয়ে আর কি। আচ্ছা, উৎসবকে সবাই মানে দর্শকরা এত ভালোবাসছেন যে উৎসবের পেছনের গল্পটাও একটু শুনতে চায়। তো আমরা দেখেছি যে এই সিনেমায় জাহিদ ভাই, জয়া আপা, আপনি একে অন্যের ডায়লগ বলছেন এবং ট্রোল করে করেই বলছেন। এই ডায়লগগুলো যখন ডেলিভারি দেওয়া হচ্ছিল, আপনাদের মধ্যে কি চলছিল বা কোনো মজার ঘটনা কি আছে কিনা যে শুটিং এর সময়, একটু জানতে চাই। আমারটার ক্ষেত্রে বলি, আমার একটা ডায়লগ এখন যেটা সব হচ্ছে যে এতদিন অভিনয় করেন মানুষের চেহারা ভুলে গেল, এটা তো আমারই কথা আসলে। তো এটা একটা। আর এমনিতেও হচ্ছে কি ছবিতে আমার জায়গাগুলো হচ্ছে কি অনেকটা না ইমোশনাল, একদম শেষের জায়গাগুলো। তো কিছু কিছু ডায়লগ আমার খুব
খুব পছন্দ। হ্যাঁ, যেমন হয় না যে ওড়ার জন্য হ্যাঁ, ডানা থাকলেই হয় না, মানে আকাশটাও একটা খোলা আকাশও লাগে। হ্যাঁ, তো এই ধরনের ডায়লগগুলোও পছন্দ হয়েছে। আর আরেকটা জিনিস ভালো লাগছে, জয়া আপা ট্রল করছে চঞ্চল ভাই। তো নিজেকে নিজেই করি ভাই, কারণ নিজেকে মাফ করে দেওয়া যায়। হ্যাঁ, তো মানুষকে খামাখা দুঃখ আঘাত না দিয়ে, আর এটা তো এখন একটা ট্রেন্ডের মধ্যেও আছে যে নিজেকে নিজে সবাই কি বলে পচানো, না? হ্যাঁ, পচানো। এটা মানে আমার কাছে খুব খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং এত সুন্দর সুন্দর করে না, ঠিক জয়া আপার খুব ইন্টারেস্টিং একটা জায়গাকে নিয়ে আসছে। হ্যাঁ, চঞ্চল ভাইয়ের হচ্ছে কি গান, হ্যাঁ, মানে এমন না যে কোনোটা খুব ইম্পোজড মনে হয়, প্রত্যেকটা খুবই অর্গানিক্যালি হচ্ছে গিয়ে একদম স্ক্রিপ্টের সাথে। প্রতিভাবান দুজন লেখক রাইটার, তারা এগুলো লিখেছে ডায়ালগস, তাদেরকে আসলে পূর্ণ কৃতিত্ব দিতে হবে। হ্যাঁ, একদম। এই সিনেমাতে আপনি জয়া আহসানের সাথে অভিনয় করেছেন, আফসানা মিমির সাথে অভিনয় করেছেন, তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এই সিনেমায়? কারণ আগেও কাজ হয়েছে, এখন নতুন করে সাথে আমার এই প্রথম মানে আমরা স্ক্রিন শেয়ার করেছি মিমি আপার সাথে। আসলে হয় কি, এইখানে যারা যারা কাজ করেছেন, হ্যাঁ, আমি ওনাদের সাথে অভিনয় করে করে আসলে শিখেছি, সত্যি কথা বলতে। আর হচ্ছে কি, জয়া আপাকে তো আমার আসলে পুরাটাই, জয়া আপা, চঞ্চল ভাই, ওনাদেরকে তো, তারিকা নাম খান, ওনাদেরকে তো আমার পুরাটাই আসলে ইনস্টিটিউশন মনে হয়। হ্যাঁ, মিমি আপা আছেন এখানে, ইভেন দিনার ভাই। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। ট্রেমেন্ডাস পাভেল ভাই, পাভেল ভাই ডিরেকশনে আমি মঞ্চেও কাজ করি। তো মানে এইগুলো না আসলে আমার কাছে মনে হয় কি, কোনো শব্দ দিয়ে এই এই অনুভূতিগুলোকে আসলে বোঝা যায় না, বিকজ হচ্ছে কিন্তু যদি মানে একটা বাক্যে বলা হয়, তাহলে আমি বলবো আসলে আমি এদের কাছ থেকে শিখি ধৈর্য কিভাবে রাখতে হয়, কিভাবে শুটিংয়ের সময় কিভাবে ডায়লগ দিচ্ছে, বা শুটিংয়ের বাইরে এই যে গল্পের মধ্যে সবাইকে, আচ্ছা বিরক্ত হয়ে যাচ্ছে লাইট হচ্ছে না, কিন্তু সবাইকে নিয়ে গল্পের মধ্যে কিভাবে ইউনিটি রাখতে হয়। হ্যাঁ, তো সব কিছুই শিখি। আর মানে আমি আরেকটা হচ্ছে, জয়া আপার কাছ থেকে তো আসলে মুহূর্তে মুহূর্তে শেখা যায়। মানে শি ইজ সাচ আ মানে পার্সন, কি বলবো, আর্টিস্ট, মানে সব কিছু মিলে একটা পারফেক্ট প্যাকেজ হয় না, শি ইজ লাইক দ্যাট। একদম একদম। ভাইয়া, এই সিনেমার অন্যতম প্রধান চরিত্রে যিনি ছিলেন জাহিদ হাসান ভাই, উনি তো অসুস্থতার কারণে প্রচারণায় অংশ নিতে পারেননি। বর্তমানে ওনার শারীরিক অবস্থাটা কেমন? জি, উনি এখন বর্তমানে ভালো আছেন, আশা করি আরো দ্রুত উনি সুস্থ হয়ে উঠবেন। আমরা আশা করছি যে ওনাকেও আমরা প্রচারণায় পাবো, আমরা সুস্থতা কামনা করি। এই উৎসব সিনেমার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। পরিবারের সাথে কি সিনেমাটা দেখা হয়েছে? আমি তো একদমই প্রথম দিনই দেখেছি। আমি আমার কি প্রতিক্রিয়া ছিল? আমার হাজব্যান্ড, উনি হচ্ছেন, সবাই ওনাকে স্থপতি হিসেবে বেশি চিনে, কিন্তু উনি একজন খুবই, আমি বলবো হচ্ছে এটাকে কি বলে, সেনসিটিভ বা সেন্সিবল নির্মাতা। একই সাথে একজন খুব বড় পরিচালক, আহা নামে একটি সিনেমা, আমি সেটা হলে গিয়ে আমি সেটা তখন আমরা বলাগাতে দেখছিলাম, মনে আছে। মানে আমি আসলে একটু ভয়ে ছিলাম যে ওনার কেমন পছন্দ হবে, কারণ উনি এত সিনেমা দেখেন, এত বই পড়েন। হ্যাঁ, মানে সেইটার মধ্যে প্রবন্ধ আছে, কবিতাও আছে, গল্পও আছে, মানে সব পড়েন। তো আমি আসলে একটু প্রথম ভাবছিলাম যে যাবে, এটা একটু হালকা টাইপের কি, মানে কারণ আমি ভাবছিলাম যে আমি তো দেখিনি, হ্যাঁ না, মানে আমি তো দেখিনি যে আসলে ছবিটা কেমন। তারপরে তার তো হচ্ছে যে না, সে কিন্তু সব ছবির টিকিট কেটে দেখে, যে প্রিমিয়ারে দাওয়াত দিয়ে দেখাবো, মানে এইটাতে এই কালচারটা সে পছন্দ করে না আর কি। তো আচ্ছা ঠিক আছে। তারপরে আমি খুবই অবাক হয়েছি যে ছবিটা দেখার পরে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তো এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা, আমার জন্য, আমি এটা বলবো, কারণ আমি এটা আসলে আমি অভিভূত হয়ে গিয়েছি। আমি আশাই করিনি ভাইয়া, নির্ঝর ভাই এরকম পোস্ট দিবেন আর কি, মানে এটা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিল, মানে সাথে সাথেই। এবং আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে উনি যখন থেকে আমরা এই যে প্রমোশন গুলা কি হবে না হবে, তখন আমাকে বারবার বলছে যে তোমার কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে,
তোমার রেসপন্সিবিলিটি আছে, তুমি স্ট্যাটাস দাও। বলতে 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 আমি একটা ত্যক্ত বিরক্ত হয়ে আমি দুদিন আগে একটা ওই যে আমার যেদিন আমার ছবিটা রিভিল হয় আর কি, সেদিন আমি দিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে উনি আমাকে না বললে কিন্তু আমি এভাবে ভাবতামও না, এভাবে দিতামও না। তো ওই দিক থেকে বললে আমি বলবো আমার পরিবার, হ্যাঁ আমার পরিবার আসলে উৎসবেরই একটা অংশ। আর আমার মেয়ে তো হচ্ছে যে আজকে বলছে তুমি কোথায় যাচ্ছ, আমি বলেছি হচ্ছে উৎসবের প্রমোশনে যাচ্ছি। ও ওই যে চঞ্চল, জয়া, অপি করিম, মানে আমার মা ওই যে জাহাঙ্গীরের সিনেমাটা, আমি বললাম যে হ্যাঁ। তো আমরা তিনজনই একসাথে দেখেছি, ও একদম প্রথম থেকে শেষ পর্যন্তই আমাদের সাথে সে যখন তার মাকে স্ক্রিনে দেখে কেমন কি অনুভূতি হয় তার? ও আসলে আমাকে না বড় পর্দায় দেখেছে, হ্যাঁ ছোট ওরকম টেলিভিশনে দেখেনি, এবং আমাকে মঞ্চে দেখেছে আর কি, মঞ্চে নাটক করতে দেখেছে। এবং ওই মায়া জঞ্জালের সময় তো আমার মনে আছে আমি ওকে কোলে নিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন প্রমোশনে যেতাম আর কি, বা হল ভিজিটে যেতাম। তো ইচ্ছা করেই যেতাম ওকে নিয়ে, সো দ্যাট ও একটু বুঝুক পুরো বিষয়টা কি। তো ও যেমন হচ্ছে যে ছবিতে দেখার সময় আমি যখন প্রতিটা ভূতটা একবার আসে একবার যায়, যখন আমি তুমি আমার কোথায় চলে গেলে, তুমি আমার কোথায় চলে গেলে। তো না, আমরা তিনজনই একসাথে দেখেছি এবং আমরা খুব মানে আমার জন্য তো একটা পরীক্ষার মতোই ছিল, মানে আমাদের জন্য মানুষ কিভাবে নিবে। তো পরিবারের থেকে যখন ওইটা পাওয়া যায়, হ্যাঁ যে না ভালো হয়েছে, তখন হয় কি মানে আমার মতো যারা ওই যে জয়াপা সবসময় বলে ও তো ইচ্ছা করলে কাজ করে, মন চাইলে কাজ করে, নাহলে করে না, তখন ওই মন চাওয়ার আরেকটা একটা ওই কি বলবো এটাকে, যে বীজ বপন হয় আর কি মনের ভিতরে। আচ্ছা, একদম। ভাই আপনার কাছে একটু শুনি যে আপনার পরিবারের কি রিয়াকশন এই সিনেমাটা দেখে? আমার আসলে মানে আমার ভাই বোনরা এখনো দেখতে পারে নাই, তারা দেশের বাইরে আছে অনেকে, আর যারা ঢাকায় আছে টিকিটও পাচ্ছে না। আমার ওয়াইফ এই ছবিটার কো প্রডিউসার, সো ও তো আমরা তো বিভিন্ন জায়গাতে অলরেডি দেখছি আর কি, কিন্তু ও এখনো পুরোপুরি ভাবে আসলে দেখতে পারে না, মানে ওই কিছু কিছু খন্ড খন্ড ভাবে দেখেছে। ভাইয়া এই সিনেমার বেশ কিছু ডায়লগে একাধিক নাটক বা সিনেমার রেফারেন্স ইউজ করা হয়েছে, এই ব্যাপারটা কিভাবে আপনার মাথায় এলো? এখানে আবারও বলবো যে আমাদের যে রাইটার যে দুজন আছে, সামিউল এবং স্বাধীন, এগুলো কিন্তু হচ্ছে যে মানে এই ডায়লগগুলো তারা লিখেছে আর কি। এখানে কিন্তু এই ডায়লগের রাইটিং এ আমার কোনো ক্রেডিট নেই, যার মানে এটা সম্পূর্ণ কৃতিত্ব তাদের আর কি। আচ্ছা, কনসেপ্টটাও তাদের? না, কনসেপ্ট গল্প তো আমরা সবাই মিলেই করেছি, মানে বাট ডায়ালগস একটা স্ক্রিন প্লেতে, মানে ডায়ালগ একটা অংশ, স্ক্রিন প্লে অ্যান্ড স্টোরি, তিনটা আসলে ক্রেডিট যায় আর কি। সো যাই হোক, এটা ওদের আমি বলবো যে কৃতিত্ব। জি আপু, আপনি এই উৎসব সিনেমাতে একটু সিরিয়াস টাইপের ভূত ছিলেন, এটা আপনি নিজেই আমাদেরকে বলেছেন। আমি সিরিয়াস ইমোশনাল ভূত। ব্যক্তি জীবনের সাথে কি আপনার এই ক্যারেক্টারটার কিছু ছাপ আছে? কিসের সাথে? ব্যক্তি জীবনে আপনি যেমন, তার সাথে কি আমরা পর্দায় যেরকম দেখছি? আমি তো খুবই হাসি খুশি চঞ্চল টাইপের একজন মানুষ আর কি। আচ্ছা। তো হ্যাঁ, তবে যে কথাগুলো এখানে বলা হয়েছে ব্যক্তি আমি বললে হয়তো এভাবেই বলতাম, হ্যাঁ, যার কারণে মানে আমি যখন ডায়লগ ডেলিভারিগুলো দিচ্ছিলাম তখন আমি তানিমের সাথে কথা বলছি, তানিম এটা কি এভাবেই দিব, নর্মালি ভাবেই দিব, তখন আমার কাছে যে হ্যাঁ, তো সেইভাবে যদি বলি তাহলে হ্যাঁ, যে এই ডায়লগগুলো বিশেষ করে ওই যে বিবেক, মনে আছে। এবং আমি তো পেছনে বসে আছি আর কি, এবং মাথায় ইয়ে আছে, আমার হেডফোন আছে, আমি শুনতে পাচ্ছি, ওনারা তো দেখা যায় হয়তো আরেকটু দূরে ইয়ে করছে, আর আমি মনিটরে দেখছি। তো যখন দিচ্ছে উনি আর জাহিদ ভাই পারফর্ম করতেছে, আমরা কিন্তু এখানে হাসতে হাসতে মারা যাচ্ছি আর কি, মানে এবং বেশি শর্টও দিতে হয় নাই আসলে, মানে খুব ওনারা দুজনই আসলে আগে থেকে প্রস্তুত হয়ে, মানে স্বাভাবিক ওনারা এত বড় অভিনেতা, এত ভালো অভিনেতা আর কি, এটা আমি বলবো যে আমি ভীষণ লাকি আর কি। আর আমার সেগমেন্টে আসলে ডায়লগ গুলাই খুবই একটু ফিলোসফিক্যাল ছিল, মানে গল্প তখন ওদিকে যাচ্ছে আর কি, মানে ওর উপলব্ধি হচ্ছে আর কি, সিরিয়াস ইমোশনাল ভূত না হয় কোনো উপায় ছিল না। দর্শক হিসেবে যদি প্রশ্ন করি, কার অভিনয় এই সিনেমা আপনার বেশি ভালো লেগেছে? জাহিদ ভাই হচ্ছে আসলে 10 on 10, হ্যাঁ, কারণ আমি সবসময় বলি যে উনি আসলে চাকাটা ঘুরিয়ে নিয়ে গেছেন, হ্যাঁ। তারপরে চঞ্চল ভাইয়ের কথা আমি ডেফিনেটলি বলতে চাই, জয়াপাই,
আর ওইদিকে হচ্ছে কি তারিক এনাম খান, খুবই অল্প একটু সময় আছেন কিন্তু তার কিছু কিছু বিষয় যে এটা তো বলে দিতেই পারি কারণ এটা তো ট্রেলারে হ্যাঁ। আর হচ্ছে গিয়ে যে দুজনকে আমার কাছে মনে হয়েছে গরমের মধ্যে একটা মানে হয় না বৃষ্টি হলে যেরকম একটা হয়, সেটা হচ্ছে সৌম্য আর সাদিয়া আরমান। হ্যাঁ, এত মিষ্টি লেগেছে, মানে যতক্ষণ ওরা স্ক্রিনে থেকেছে ততক্ষণ মনে হচ্ছে আহারে আবার যদি পিছনে যেতে পারতাম, আবার যদি জীবনে একটু প্রেম প্রেম হতো। আর দিনার ভাই নিজের কথা বাদ দিয়ে আপু কিন্তু সবার কথাই বলছো ভাইয়া, কিন্তু আমরা তো আপনাকেও ভালোবাসি, আপনার অভিনয় আমারটা তো এখন তো আমি আমারটা কিভাবে বলবো, আমি বলতে চাই হচ্ছে কি এইখানে একদম মানে ছোট বড় ক্যারেক্টার বলতে কিছু নেই, আমি বলবো হচ্ছে কি স্বল্প সময়ের উপস্থিতি এবং হচ্ছে একটু দীর্ঘ সময়ের উপস্থিতি। একদম স্বল্প সময়ে হচ্ছে ওই যে ভাগনাটার নাম কি থাকে, জয় এবং জয়ের ওয়াইফের যে কনভারসেশন একটা ছোট্ট, ওইখানেও দেখলে মনে হবে না যে ওরা যে আসলে মানে নন অ্যাক্টর বা এরকম, মানে সবাই সবার জায়গায় যতটুকু করেছে, মানে মনে হচ্ছে ওই চরিত্রটা আসলে ওকে ওইখানেই ওইভাবেই লেখা হয়েছে। এবং এটা আসলে সিনেমাতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, রাইট কাস্টিং। মানে আসলে বিষয়টা কি যে অনেক তারকা বা এটা কিন্তু আসলে নির্ধারিত হয় যে আপনি যখন স্ক্রিন প্লে লিখবেন তখন ওই রাইট কাস্টিংটা করতে পারাটা হচ্ছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটাকে ভুলে যাই। আরেকজন হচ্ছে আমি একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে আর্টিস্টের মধ্যে পড়েছে কিন্তু হয়তো অভিনেতা না, সেটা হচ্ছে রাশেদ জামান, আমাদের সিনেমাটোগ্রাফার। এবং সবাইকে এত সুন্দর লাগার হচ্ছে মানে রাশেদ হচ্ছে কি আমি বলবো যে ওয়ান অফ দ্য ভেরি সিগনিফিকেন্ট একজন আমাদের এই ছবিতে, মানে চোখের আরাম যে বলছিলাম না, ওদের অ্যাক্টিং তো আছেই, প্লাস হচ্ছে কি অ্যাঙ্গেল না কালার সব কিছু খুব সুন্দর, খুব সুন্দর পোয়েটিক। আমরা ওটা স্ক্রিনেও বুঝতে পারছিলাম। ভাইয়া আপনার কাছে আমার প্রশ্ন যে এই সিনেমাতে যদি জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি আপা, জয়া হাসান, আফসানা মিমি এরা না থাকতো তাহলে কি উৎসবকে আমরা পর্দায় দেখতে পেতাম? মানে এরকম এটা তো আমি ভাবিও নাই যে ওনারা থাকবেন না আর কি, মানে দুঃস্বপ্নও ভাবি নাই যে থাকবেন না। মানে লেখার সময় হ্যাঁ এটা আদারওয়াইজ এটা লেখা সম্ভব না। যখন মানে আমি তো উনার চরিত্রে তো উনিই অভিনয় করছেন, তো এটা তো উনাকে ওখানে তো লেখা আছে স্ক্রিপ্টে অপি করিমি, রাইট? সো এটা তো আসলে আমরা মানে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে করেছি, যদিও ওনাদেরকে অ্যাপ্রোচ করেছি লেখার পরে। মানে আমরা যখন গল্প শুনেছি তখন অপি হিসেবেই শুনেছি, যখন স্ক্রিপ্ট পেয়েছি তখন ওই যে অপি করিম হিসেবেই পেয়েছি। মাল্টিপ্লেক্সে তো উৎসব হাউসফুল যাচ্ছে এবং আরো শো বাড়ছে, দ্যাট ইজ গুড। সিঙ্গেল স্ক্রিনে দেওয়ার কথা কি আপনি চিন্তা ভাবনা করছেন কিনা? আর আমি তো চাইবো বাংলাদেশের সবাই দেখুক ছবিটা। সেক্ষেত্রে আপনি কতটুকু মানে আশাবাদী সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে নির্মাতা হিসেবে? মানে জানি না সেটা কি হবে, বাট আমি তো চাইবো যে আসলে মানে আমাদের এমনিতে অবশ্যই পরিকল্পনা আছে, মানে যদি সেই সুযোগ তৈরি হয় তারা আগ্রহ যদি দেখায় তাহলে কেন নয়, মানে আমি তো সেটা চাইবোই আর কি। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টের সুবাদে আমাদের তো ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয়, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এসব জায়গায় যেতে হয়, তো ওইখানে তো আমাদের একটা ক্লায়েন্টের, ওইখানে যেমন হচ্ছে ওনারা জিজ্ঞেস করেন যে অপি আপা আমাদের এখানে কেন আসে না বা কবে আসবে। হ্যাঁ, তো ওইটাও আমি বলতে চাই হচ্ছে কি দেশের প্রত্যন্ত অঞ্চলও যেমন খুব প্রয়োজন, ঠিক তেমনি আমরা সামনে যে বিদেশেও মুক্তির আমাদের 20 তারিখে হচ্ছে নর্থ আমেরিকা, ইউকে, আয়ারল্যান্ডে রিলিজ পাচ্ছে এই 20 জুন, আর 21 তারিখে পাচ্ছে অস্ট্রেলিয়াতে। আমরা তো চাই তো আসলে সব জায়গায় তো পরিবার ছাড়া তো আসলে কিছু এক্সিস্টই করে না, তো পরিবার পর্যন্ত একদম টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় যদি আমরা ছড়িয়ে যেতে পারতাম, এটা আসলে আমাদের আমার মনে খুব ভালো হতো, কিন্তু আমাদের তো আসলে অবকাঠামো খুবই দুর্বল সিনেমা দেখার, তো যার ফলে বাট আমরা তো চেষ্টা থাকবে আর কি এই অবকাঠামো যেটা আছে তার মধ্যেই কত দূর আমরা যেতে পারি।
আচ্ছা আপু, আপনার কাছে একটি প্রশ্ন, যে এই সিনেমাতে আমরা চঞ্চল চৌধুরী এবং জাহিদ হাসান দুজনকেই পেয়েছি, আপনি কাকে এগিয়ে রাখবেন এই সিনেমাতে? মানে আপনার সাথে অভিনয় করে আপনি কার সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এত বছরের ক্যারিয়ারে? এটা খুব ডিফিকাল্ট বলা, এটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে প্রত্যেকের জায়গায় ইউনিক। জাহিদ ভাইয়ের একটা যে ইউনিকনেস, সেটা আসলে আমি জানি না আমি ততদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আসলে কারোর মতো দেখতে পাবো কিনা। বা চঞ্চল ভাইয়ের একটা আলাদা, যেমন ওনাকে এই মৃণাল সেনের চরিত্রে ওইটা যেরকম আমরা দেখেছি, ঠিক তেমনি হচ্ছে হাওয়ায় বা দেবীতে বা হচ্ছে মনপুরায়, মানে কারোর সাথে কারোর আসলে কম্প্যারিজন আসলে চলে না। এখন আমি জাহিদ ভাইয়ের সাথে অনেক বেশি অভিনয় করেছি কো অ্যাক্টর হিসেবে আর কি, আর চঞ্চল ভাইয়ের সাথে বোধহয় একটা কি দুটা কাজ ওরকম হয়েছে। ওইখানেও আসলে আমি মানে কোনো রকমের কে ভালো কে মন্দ, কার সাথে আরাম, কার সাথে কে বেশি আচ্ছা প্যারা দিয়েছে ওইরকম, কারণ প্রত্যেকটা মানুষই তো ডিফারেন্ট, তো এক এক রকম, এক একজনের সাথে এক এক রকম। কিন্তু আমি আমার এতদিনের ক্যারিয়ারে বলতে পারবো যে আরাম এদের সাথে কাজ করে, অনেক আরাম, গল্প করেও আরাম, মানে স্ক্রিন শেয়ার করে আরাম। আর একটা হচ্ছে কি যে ওই আমাদের একটা এখনো ওই অভ্যাসটা আছে, সেটা হচ্ছে যে আমরা এই ডায়লগ একটু মুখস্থ করে আসি আর কি, কারণ আমাদের প্রত্যেকেরই আসলে ব্যাকগ্রাউন্ডটা মঞ্চের, তো এটা একটা কমন বিষয় থাকে আর কি, মানে স্কুলটা তো একই। একদম একদম। ভাইয়া, এটা শুধু আমার প্রশ্ন না, এখন সব দর্শকদেরও প্রশ্ন, যে উৎসব 2 কি আবার আসবে কিনা, মানে আসছে কিনা? আসতেই পারে। আচ্ছা, অবশ্যই আসতেই পারে, এবং আমরা যখন লিখেছিলাম তখন একটা আবছা পরিকল্পনাও রেখেছি আর কি, তো ভবিষ্যতে অবশ্যই আসতে পারে। সেক্ষেত্রে আমরা একই কাস্টিং দেখতে পাবো কিনা? আমরা 3 ভূতকে তো দেখতে পাবো মাস্ট। মানে কনফার্ম হয়ে গেল আমার কাস্টিং। ওকে, ঠিক আছে, এরপরে আচ্ছা এখন প্রস্তুতি। আচ্ছা আপু, আপনার কাছে আমার প্রশ্ন, যে সামনে কি আমরা আপনাকে আরো বেশি বেশি করে কাজে পাচ্ছি কিনা? হ্যাঁ, পাচ্ছ, কারণ আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, পেয়ে গেলে আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, প্রত্যেকটা জিনিসের একটা করে সময় থাকে। হ্যাঁ, মানে যখন আমার মনে হয়েছিল যে না আমার একাডেমিক ক্যারিয়ার খুব দরকার, তখন মনে হয়েছিল যে না চাকরিতে, যেহেতু আমি অলরেডি অ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত, তো আমাকে পাশ করার পরে আর্কিটেক্ট হিসেবে যে এখনও আমাকে আসলে আর্কিটেক্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে এখনও যুদ্ধ করতে হচ্ছে। তারপরে আমার মেয়ে হওয়ার পরে মনে হচ্ছে না ওই আমার প্রায়োরিটি। তো আস্তে আস্তে করে তখন মনে হচ্ছে যে না আচ্ছা ঠিক আছে, এখন এত ইন্টারেস্টিং গল্প হচ্ছে, বিশেষ করে আমাদের যেই বয়সটা সেটাকে ঘিরে, তো তখন মনে হচ্ছে যে না এখন আমার কাছে একদম মনে হচ্ছে যে একটা প্রপার টাইম, যে আমি এখন অনেক এক্সপেরিমেন্ট করতে পারবো। অনেক ওই যে আস্তে আস্তে বলছিলাম যে যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন অনেক ক্যারেক্টার করতে পারতাম না, আচ্ছা ফ্যামিলিতে কি বলবে, সোসাইটিতে কি বলবে, আচ্ছা ঠিক আছে এখন একটা ক্যারেক্টার করে পরের দিন মিস্ত্রির সাথে কাজ করছি কি, এখন তো ওগুলো মাথায় নেই। তো এখন হচ্ছে একটু কি বলবো, বড় হয়ে গেছি। তো ওইটাই আর কি, যে না এখন আমার প্ল্যান হচ্ছে যে নিজেকে একটু মানসিকভাবে প্রস্তুত করা, যে আমি কিছু ছবি করতে চাই। আমরাও চাই যে আমরা আপনাকে বড় পর্দায় দেখবো। ভাইয়া, আপনার থেকে আমরা নেক্সট কি সারপ্রাইজ পেতে যাচ্ছি সামনে? সেটা আসলে আমি নিজে এখন বলতে পারছি না, কারণ এই মুহূর্তে আসলে এই উৎসব নিয়ে আছি আর কি। তো সেটা আসলে এই ইয়েটা শেষ হলে আমার মনে হয় তারপর আমি আগে একটু ছুটি নিব, এরপরে ভাববো। আচ্ছা, একটু আপুর কাছে আমার একটা বিষয় কনফিউজ করার আছে, যে আজকে আমার জন্য দিনটা খুব আনন্দের, কারণ আমি যাকে দেখে বড় হয়েছি, যার অভিনয়, যার উপস্থাপনা, আজকে তাকে আমি অতিথি হিসেবে পেয়েছি। জানি না কতটুকু রপ্ত করতে পেরেছি, বাট একজন হোস্ট হিসেবে আমার এটা জানার ইচ্ছে যে এখন তো ভাইরাল অনেক কিছুই হয়, কিন্তু জনপ্রিয়তা বা দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য একজন উপস্থাপক বা উপস্থাপিকার কি বিষয়গুলোর উপরে প্রাধান্য দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ও বাবা, আমি প্রোগ্রামটা আমরা সবসময় দেখতাম আর কি, এখনো আমরা দেখি ওইভাবে আসলে কখনো, মানে আমি হোস্ট বা উপস্থাপিকা সেভাবে তো কখনো চিন্তা করিনি। আর যখন ইন্টারভিউগুলো নিতাম ওই মানুষগুলো আসলে আমার পরিচিত মানুষই ছিল ওনারা, মানে তখন যেটা হতো কি আড্ডা দিতাম, কিন্তু মাথার মধ্যে ওইটা থাকতো যে আমার
তখন কি 35 মিনিট নাকি আরো 25 মিনিটের বোধহয় বডি থাকতো, যে ওইখানে যেন আমি ওই ম্যাটেরিয়ালগুলো পাই। যার জন্য এমনও গেছে কোন কোন শুট 2 ঘন্টাও গেছে, কারণ আমার কাছে আমাকে বারবার শামীম সাহেব ছিলেন, শামীম অপি আপনি থামেন, আপনি থামেন, আর আমি হচ্ছে শামীম ভাই আমি এখনো ম্যাটেরিয়াল পাই নাই। তো ওইটা একটা ছিল যে কিভাবে নতুন কিছু বা হ্যাঁ, এবং এটার পেছনে আমি বলবো পুরাই, আমি বলবো 99% ক্রেডিট আমি দেবো হচ্ছে শামীম সাহেদের। হ্যাঁ, কারণ উনি আমাকে ওইভাবেই হচ্ছে ইন্সপায়ার্ড করতেন। এটা আরেকটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে হোস্টদের সবসময় কম কথা বলতে হয়। আমাদের এখন যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোতে দেখা যায় যে উত্তর হচ্ছে প্রশ্নকারী বলে দিচ্ছে যে আপনি তো অনেক ব্যস্ত, আপনি কেন এতদিন অভিনয় করেন নাই, তো আপনি তো বলে দিলেন ভাই যে আমি ব্যস্ত। তো ওইটা আসলে খুব আমার কাছে মানে প্রশ্ন করার ওই জায়গাটাতে একটু টুইস্ট থাকতে হয় আর কি, সো দ্যাট এই প্রশ্নটার সাথে আমি আসলে পরবর্তী প্রশ্নটা করতে পারি। আমি যেটা মানে তোমাকে একটু বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু বললে তোমার কোনো প্রশ্ন আমার কাছে মনে হয় না যে তোমার কাছে লেখা আছে, তুমি একটার পর একটা বলছো, মানে মনে হচ্ছে যে আড্ডার ছলে ছলে প্রশ্নগুলো এসছে। সো এটাই আসলে আমার কাছে মনে হয় যে মানে ডুজ অ্যান্ড ডোন্টস এর বিষয় না, সেটা হচ্ছে যে এটা আসলে ফ্লো করতে হয়। সো এটা যদি খুবই স্মুথলি ফ্লো করে, মানে ফ্ললেস হতে হবে, এটা কোনো এমন কোনো কিছু নয়, ভুল হবেই, ফাম্বল হবেই। তো ওইটাই আর কি, যদি মানে ফ্লোতে চলতে থাকে, ওইটাই যখন নিজের মনে হবে যে না এটা ফ্লোতে নেই, তখনই বুঝতে হবে যে কোনো একটা ঘাপলা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জানতে চাইবো যে কালের কণ্ঠের স্টুডিওতে এসে আপনাদের কেমন লাগলো, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলতে চাইলে বলতে পারেন। প্রথমে কালের কণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। খুবই ভালো লেগেছে আপনাদের এখানে এসে, এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক আমাদের ছবি যেভাবে গ্রহণ করেছে, আমরা অভিভূত, আবেগে আক্রান্ত, এবং আসলে এটা কৃতজ্ঞ। এবং তাদেরকে বলবো যে আমাদের ছবি যারা এখনো দেখেননি তারা দেখেন, আসলে এখনো বহু মানুষ দেখার বাকি আছে আমি মনে করি আর কি। আমরা অপেক্ষা করছি তাদের দেখার জন্য। আপু আপনার কাছে একটু জানতে চাই, মানে দর্শক বলতে হচ্ছে কি, আমি যারা আমাদের হল দিচ্ছেন তারাও তো, তাদেরকে আমি দর্শকের মধ্যেই ফেলি, যে আমাদের হল সংখ্যা যদি আর একটু বাড়ানো যেত। হ্যাঁ, এটা একটা। আর দর্শককে বলতে চাই যে ছুটি তো শেষ হয়ে গেল, আমাদের আবার আমাদের জীবনে চলে আসতে হচ্ছে, ব্যস্ত জীবন, যানজটের জীবন। কিন্তু তারপরেও বলবো যে সময় করে পরিবারকে নিয়ে আপনারা ছবিটা দেখবেন, আর হচ্ছে দেখার পরে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের বলবেন, পরিবারের অন্যদেরকে বলবেন, ভালো না লাগলে আমাদেরকে জানিয়ে দেবেন যে ভালো হয়নি, কিন্তু দেখবেন। হ্যাঁ, কিন্তু দেখবেন। একদম। থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা খুবই মানে আনন্দিত আপনাদের দুজনকে অতিথি হিসেবে পেয়ে। থ্যাঙ্কস ফর হ্যাভিং আস। ভিউয়ার্স, এই ছিল তারারিদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রিয় দুজন তারকার সঙ্গে আড্ডা দিতে, এবং তাদের উৎসব সিনেমাটার পিছনের গল্প এবং কি পরিকল্পনা আছে উৎসব নিয়ে সামনে, সেগুলো জানিয়ে দিতে। নেক্সট এপিসোডে হাজির হয়ে যাব অন্য দুজন প্রিয় তারকার সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন কালের কণ্ঠ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।